একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তিরত অবস্থায় তাকে মুক্তি দেওয়া হয় বলে কারা কর্তৃপক্ষ সমকালকে নিশ্চিত করেছে। এর আগে গতকাল মঙ্গলবার একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড থেকে খালাস পান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। গণহত্যা, হত্যা, অপহরণ ও নির্যাতনের ৬ ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া রায় গতকাল মঙ্গলবার বাতিল করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ। তার কাছ থেকে জানবো মুক্তি পাওয়ার পর তাদের আসলে প্রতিক্রিয়া কেমন ছিল। আরিফ, অবশেষে মুক্তি পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন বা সেখানকার পরিস্থিতি আসলে কি আমাদেরকে জানাবেন? শাওন, এই যে সংক্ষিপ্ত রায়ের যে নথি সেটি কিন্তু গতকালই কারাগার থেকে পিজি হাসপাতাল, যেখানে আসলে এটিএম আজহারুল চিকিৎসার জন্য রয়েছিলেন, যেটা হলো কারাগারের তত্ত্বাবধানেই, সেখানে এসে পৌঁছায় গতকালই। কিন্তু তবে নিরাপত্তাজনিত কারণে কালকে কিন্তু তাকে আসলে ছাড়া হয়নি বা মুক্ত হননি তিনি। আজকে সকালেই তিনি বেলা ৯:৩০টার দিকে, সকাল ৯:৩০টার দিকে তিনি এই হাসপাতাল থেকে মুক্ত হন। বিশেষ করে কারাগার থেকে তিনি যে ১৪ বছরের যে জেলে রয়েছিলেন, তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে মামলাটি ছিল এবং যে মামলায় তিনি মৃত্যুদণ্ড পেয়েছিলেন, সেই মামলায় কিন্তু দীর্ঘ ১৪ বছর কারাবাস পালনের পর তিনি যখন মুক্ত হয়েছেন, আদালত তাকে যখন খালাস দিয়েছেন, তারপরেই কিন্তু আজকে সকালে তিনি মুক্ত হয়ে ফিরেছেন। এবং তাকে কিন্তু অভ্যর্থনা জানাতে এই যে পিজি হাসপাতালে আমরা দেখেছি জামায়াতের আমির কিন্তু ছিলেন, সেখানে ছিলেন শীর্ষস্থানীয় নেতাকর্মীরাও। এই পিজি হাসপাতাল থেকে তাকে কিন্তু আসলে শাহবাগ মোড়ে একটি এখানে একটি অস্থায়ী করা হয়েছিল, সেখানে কিন্তু তাকে অভ্যর্থনা দেওয়া হয়েছিল। এবং আমরা দেখেছি সেখানেও জামায়াতের আমির তাকে অভ্যর্থনা জানান শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। তিনি মুক্ত হওয়ার পর খুব বেশি কিন্তু আসলে গণমাধ্যমের সামনে কথা বলেননি। তিনি তার বক্তব্যে যেটি জানিয়েছেন যে তিনি যে ২৪-এর এই যে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, একটি ১৬ বছরের যে একটি সরকার রয়েছিল, সেই সরকার পতনের যে আন্দোলন ছিল ২৪-এর, সেই ২৪-এর যারা যোদ্ধা ছিলেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন। এবং তিনি বলেছেন এই ২৪-এর এই যোদ্ধা বা অভ্যুত্থানের ফলেই কিন্তু আসলে তিনি আবার নতুন করে মুক্ত হতে পেরেছেন, সেটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং এইটি তার জন্য স্বাধীন বাংলাদেশে তিনি আবার নতুন করে আবার আগের মতো করে ঘুরবেন ফিরবেন এবং তার কার্যক্রম চালিয়ে যাবেন, সেটিও কিন্তু তিনি জানাতে পেরেছেন এবং সে কারণে সুক্রিয়া আদায় করেছেন। পাশাপাশি তিনি বক্তব্যে বলেছেন যারা জুডিশিয়াল ক্লিনিং, তিনি এটিকে জুডিশিয়াল ক্লিনিকই বলছেন, যারা জামাতের নেতাকর্মী সহ মানবতা বিরোধী অপরাধে অনেককেই কিন্তু আসলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং অনেকেই কিন্তু কারাবাস বরণ করার সময় কিন্তু মৃত্যুবরণ করেছেন। তারা যে আজকে গতকালকে যে রায়টি হয়েছে, সেই রায়ের মাধ্যমে কিন্তু সেটিকে তিনি বলেছেন যে এটি একটি প্রকাশ পেয়েছে যে সেই রায়গুলোও কিন্তু আসলে অন্যায়ভাবে দেওয়া হয়েছে। সে কারণে তিনি বলেছেন যে জুডিশিয়াল ক্লিন যারা করেছেন তাদের বিচারের আওতায় আনার কিন্তু দাবি জানিয়েছেন। এর পাশাপাশি এই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, পুলিশের গুলিতে হোক, বিভিন্নভাবে যারা নিহত হয়েছেন, তারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন, তাদেরকে আসলে বিচারের আওতায় আনারও কিন্তু দাবি জানিয়েছেন। এবং তিনি যেটি বলেছে যে আগেও বলেছেন, তিনি বের হয়ে কিন্তু বলেছেন তিনি এখন মুক্ত এবং সেই মুক্তির জন্য তিনি কিন্তু সুক্রিয়া জ্ঞাপন করেছেন। এখানে কিন্তু জামায়াতের শীর্ষস্থানীয় অনেক নেতাকর্মী কিন্তু এখানে ছিলেন। এই অস্থায়ী মঞ্চ যেটি তৈরি করা হয়েছিল, আপনি দেখতে পাচ্ছেন পিছনে এই অস্থায়ী একটি মঞ্চ তৈরি করে কিন্তু সেটা তাকে অভ্যর্থনা জানানো হয়েছিল। এবং দীর্ঘ 14 বছর পর তিনি এই মুক্তি লাভ করেছেন। দীর্ঘ 14 বছর তিনি কারাবাস ছিলেন। 2012 সালে তাকে কিন্তু মগবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল মানবতা বিরোধী অপরাধের মামলায়। এবং তারপরে কিন্তু তার যে মামলার যে
আইনি প্রক্রিয়া সেগুলো শুরু হওয়ার পর তাকে কিন্তু 2014 সালে তার বিরুদ্ধে যে 6টি মামলা হয়েছিল তার মধ্যে 3টি মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং সেই মৃত্যুদণ্ড দেওয়ার পর কিন্তু তিনি আপিল করেছিলেন। আপিলেও কিন্তু প্রথমবারের আপিলেও কিন্তু আপিল বেঞ্চ যারা রয়েছিলেন তারা কিন্তু সেই মৃত্যুদণ্ড বহাল রেখেছিলেন এবং সেই আপিলের পরে কিন্তু তিনি রিভিউ আপিল করেছিলেন। সেই রিভিউ আপিলের পরে 5ই আগস্ট পরবর্তী সময়ে 5ই আগস্টে যখন সরকার পরিবর্তন হয় সেই 5ই আগস্ট পরবর্তী সময়ে কিন্তু তার সেই রিভিউটি গ্রহণ করা হয় আদালত থেকে এবং তারপরেই আবার নতুন করে বিচার কাজ শুরু হয় এবং সেখানে কিন্তু তাকে 2 দিনের শুনানির পরে তার রায়ের দিন ঘোষণা করা হয় গতকালকে মঙ্গলবার এবং সেটি মঙ্গলবার কিন্তু রায় ঘোষণা হয় এবং মঙ্গলবার 7 সদস্যের যে বেঞ্চটি ছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সেই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চ তাকে কিন্তু বেকসুর খালাস প্রদান করে এবং সেখানে 7 জন বিচারপতিই তাকে কিন্তু খালাস প্রদান করেন। তো এই আজহারুল ইসলাম আজকেই কিন্তু গতকাল যেটা বলেছে গতকাল তার যে এই সংক্ষিপ্ত রায়ের কপি সেটি গতকালকে কারাগারে পৌঁছেছিল এবং কারাগার থেকে সেটি গতকালকেই কিন্তু হাসপাতালে যেখানে পিজি হাসপাতালে তাকে রাখা হয়েছিল বা তিনি চিকিৎসা নিচ্ছিলেন সেখানে কিন্তু তাকে পৌঁছে দেওয়া হয়েছিল আর তাকে কিন্তু আসলে তারপরেই আজকে সকালে মুক্তি দেওয়া হলো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার দিবাগত রাত 2:10 তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হন। জানা গেছে তিনি নিক্কেই সম্মেলনে অংশ নেবেন। সফরে জাপানের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক এবং উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত আলোচনা করার কথাও রয়েছে। প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে গত সোমবার প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, এবার 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা টোকিও। জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে $1 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। একই সঙ্গে জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি রপ্তানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাপান সফর শেষে আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। ঈদুল আজহা কবে তা জানতে আজ সন্ধ্যা 6:30টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সভাকক্ষে আরবি 1446 সনের জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। গতকাল ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সভায় জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বর 0222338172 02410502912 02410500916 এবং 02410500917 এবং ফ্যাক্স নম্বর 0222338397 এবং 0295555951 অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে সৌদি আরবে 1446 হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ফলে দেশটিতে আগামী 6 জুন ঈদুল আজহা উদযাপিত হবে। বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়ও ঈদুল আজহা উদযাপিত হবে 6 জুন। উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধভাবে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের সাউথ কো কর্পোরেশন উচ্চ পর্যায়ের কমিটির 22তম অধিবেশনে এই আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন রহমান চৌধুরী। তিনি বলেন, বিশ্বব্যাপী ন্যায় বিচার ও পারস্পরিক আস্থার ভিত্তিতে পাচার হওয়া সম্পদ ফেরত আনার লক্ষ্যে সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছা গড়ে তোলা জরুরি। তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়া থাকা দেশগুলোর জন্য বর্তমান বিশেষ সুবিধাগুলো ধাপে ধাপে তুলে নেওয়া উচিত যেন উত্তরণ প্রক্রিয়া টেকসই হয়। রাষ্ট্রদূত
চৌধুরী সামাজিক উদ্যোগ বা সোশ্যাল বিজনেসের গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য নিরাপত্তা ও নবায়নযোগ্য শক্তির মতো খাতে এই ধরনের উদ্যোগ উন্নয়নশীল দেশগুলোর জন্য ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনতে পারে। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক ৩-০ বিশ্ব গঠনের প্রতি বাংলাদেশের অটল সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত। Chile believes firmly in solidarity-based and human-centered. রাজধানীর বেইলি রোড এলাকায় ৩টি কোষ্ঠী পাথরের মূর্তি সহ বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার ও ৪ জনকে আটক করেছে র্যাব ১০। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার বেইলি রোডস্থ বেইলি হাইটসের ৪র্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে আনুমানিক ৩৪ কোটি টাকা মূল্যমানের ৩টি কোষ্ঠী পাথরের মূর্তি ও আনুমানিক ৪০ লক্ষ টাকা মূল্যমানের ১১০ বোতল বিদেশি ব্র্যান্ডের মদ সহ ব্যবসায়ী চক্রকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃত আসামিগণ পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন এলাকা হতে অবৈধভাবে কোষ্ঠী পাথরের মূর্তি ও বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে পাচার করত। মূলত তারা স্বল্প সময়ে অধিক অর্থ উপার্জনের উদ্দেশ্যে এই ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলে বলে জানা গেছে। প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বহনকারী এই কোষ্ঠী পাথরের মূর্তিগুলো আমাদের অতীত সভ্যতা, ধর্মীয় বিশ্বাস এবং শিল্পবোধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এদের সংরক্ষণ কেবল একটি প্রশাসনিক কর্তব্য নয়, এটি জাতির প্রতি একটি নৈতিক দায়বদ্ধতা। আমরা চাই এসব ঐতিহাসিক নিদর্শনগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হোক। স্বাদ, গ্রাড আর রসালতার অপূর্ব মেলাবন্ধনের নাম দিনাজপুরের লিচু। দেশের উত্তর জনপদের এই লিচু সম্প্রতি স্থান পেয়েছে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের তালিকায়। এর মাধ্যমে শুধু স্বাদের নয়, আন্তর্জাতিক বাজারে নতুন পরিচয়ের স্বীকৃতি পেল দিনাজপুর। বিস্তারিত মুকুল চট্টোপাধ্যায়ের পোর্টে জানাচ্ছেন ইলিয়াস কমল। দিনাজপুরকে বলা হয় লিচু রাজ্য। এখানকার মাটি, জলবায়ু আর মানুষের অভিজ্ঞতা একসাথে তৈরি করেছে এক অনন্য কৃষিভিত্তিক পরিচয়। মাদ্রাজি, বেদানা, বোম্বাই, চায়নাথ্রি, হারিয়া, কাঠালি ও মুজাফফরি নানা জাতের লিচুর চাষ হয় এখানে। দিনে দিনে জনপ্রিয় হয়েছে এই চাষাবাদ, আর কৃষকরাও নিজেদের শ্রমে গড়ে তুলেছেন সম্ভাবনাময় অর্থনীতি। এবছর দিনাজপুর জেলায় লিচু চাষ হয়েছে প্রায় ৫,৪৯১ হেক্টর জমিতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ৩৬,০০০ মেট্রিক টন। বাজারে ইতিমধ্যে উঠেছে মাদ্রাজি, বেদানা ও চায়নাথ্রি জাতের লিচু। জুনের শেষ দিকে আসবে বোম্বাই, হারিয়া, মুজাফফরি ও কাঠালি জাতের লিচু। চায়নাথ্রি বিক্রি করছে ৭০০ টাকা শ, গোলাপি বিক্রি করছে ৩৫০ টাকা শ। ভালো পাকিস্তানি সবেদা লিচু আছে, এটা আপনার ৮০০ টাকা করে শ। আর বিদেশে লিচু রপ্তানি করা হবে, জন্য আমরা খুব খুশি। এতে কৃষকরা লাভবান হবে। ফল ব্যবসায়ীদের মতে ঢাকার পাইকারদের কারণে লিচুর দাম স্থানীয় বাজারে বেড়ে যাচ্ছে, তবে তাতে ক্ষতি নয়, বরং লাভবান হচ্ছেন চাষিরা। দিনাজপুরের বাজারে প্রতি শ মাদ্রাজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়, বেদানার লিচু ৪৫০ থেকে ৬০০ টাকায়, আর চায়নাথ্রি বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ১১০০ টাকা পর্যন্ত। মাদ্রাজির দাম মোটামুটি খুব ভালো, ২৫০০ থেকে শুরু, ২৮০০ পর্যন্ত বেচা কিনা হচ্ছে বাগানেই। দাম বেশি আছে, এখানে হয়তো বাগানের মোটামুটি বেনিফিট হবে, খারাপ হবে। গতবারের থেকে এবার একটু তুলনামূলক দামটা বেশি। শুধু দেশীয় বাজার নয়, এখন চলছে দিনাজপুরের লিচুকে বিদেশে পাঠানোর প্রক্রিয়াও। জিআই স্বীকৃতি পাওয়ার পর কৃষকদের মাঝে উৎসাহ বেড়েছে, আর কৃষি বিভাগও জানাচ্ছে আন্তর্জাতিক মান বজায় রেখে চলছে রপ্তানির জন্য প্রস্তুতি। প্রশাসনের সহযোগিতা এবং কৃষি বিভাগের সম্মিলিত প্রয়াসে গত ৩০ এপ্রিল জিআই পণ্য হিসাবে দিনাজপুরের বেদানা লিচু স্বীকৃতি পেয়েছে, যার কারণে কৃষকদের মধ্যে উৎসাহ বেড়েছে এবং জেলার উৎপাদিত লিচুর ২০% পূরণ হয় স্থানীয়ভাবে, বাকি ৮০% লিচু পাঠানো হয় দেশের বিভিন্ন জেলায়। ইলিয়াস কমল, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। আগামী নির্বাচনে টাকার কাছে নিজের ভোট বিক্রি না করে যোগ্য ভোটার হিসেবে জনগণের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার চট্টগ্রাম নগরীতে এনসিপির গণসংযোগ উপলক্ষে পথসভা থেকে এই আহ্বান জানান হাসনাত। নগরীর চকবাজার, বহদ্দার হাট,
2 নং গেট সহ বিভিন্ন স্পটে পথসভায় হাসনাত ছাড়াও বক্তব্য রাখেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং এনসিপির কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ। নাগরিকদের যোগ্য ভোটার হয়ে ওঠার আহ্বান জানিয়ে হাসনাত মার্কা দেখে ভোট না দিয়ে যাদের জনগণের প্রতি কমিটমেন্ট আছে তাদের নির্বাচিত করার আহ্বান জানান। নিজেদেরকে আগে সচেতন হবে এবং আগামী নির্বাচনে যারা যোগ্য নেতৃত্ব তাদেরকে আপনারা ভোট দিবেন। যদি দেখেন এনসিপি থেকে কোনো যোগ্য নেতৃত্ব নাই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নাই, মার্কা থেকে ভোট দেওয়ার প্রয়োজন নাই। স্থানীয় পর্যায়ে এখনো অনেক চোর, বাটপার, দখলদার, চাঁদাবাজ খারাপ মানুষগুলো মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। এরা যে দলেরই হোক, এমনকি এনসিপির হলেও আপনাদেরকে এদের পরিহার করতে হবে। দিনাজপুরের ঘোড়ারঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলার এনসিপির পথসভার অংশ হিসেবে উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক মোহাম্মদ সার্জিস আলম বিরামপুরের এক পথসভায় এসব মন্তব্য করেন। এ সময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায় নেতৃবৃন্দ। খারাপ মানুষ, তার মার্কা দেখার দরকার নাই, দল দেখার দরকার নাই। একটা কথা স্পষ্ট করে বলি, যদি কেউ খারাপ হয়, সে যদি আমার দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির হয়, তাকেও আপনার সমর্থন দেওয়ার প্রয়োজন নাই। ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার 36 বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে তাদের বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার ভারতের পেট্রোপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসারা যশোর, রাজশাহী, খুলনা, নোয়াখালী, কুড়িগ্রাম, নাটোর, সাতক্ষীরা, নড়াইল, কক্সবাজার, ঢাকা, নেত্রকোনা, রংপুর, মাদারীপুর, নরসিংদী, ঠাকুরগাঁ, দিনাজপুর, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলার বাসিন্দা। আইনি সহায়তা দিতে রাইটস যশোর, জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী সমিতি এবং জাস্টিস এবং শিশু সুরক্ষা সংস্থা এই 36 বাংলাদেশিকে গ্রহণ করেছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক শাহাদাত হোসেন জানান, কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা, যশোর মহিলা আইনজীবী সমিতি ও শিশু সুরক্ষা সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবেন। আমাদের ইমিগ্রেশন পুলিশে বুঝে পাইলাম এবং আমরা পোর্ট থানাকে হস্তান্তর করব। পরবর্তী আইনি কার্যক্রম পোর্ট থানায়। ফেনীর ফুলগাজী ও পরশুরাম সীমান্তে 1,24,00,000 টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, 3 পিস, কাশ্মীরি শাল, থান কাপড় ও ইনজেকশন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। মঙ্গলবার বিভিন্ন সময়ে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানে বিরোধী অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য 1,39,39,760 টাকা। ফেনীস্থ 4 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন এইসব তথ্য নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ সহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়নের আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে। ডাকাতি ও দস্যুতা মামলায় 5 জনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে কাশিমপুর থানায় চলমান ডাকাতি ও দস্যুতার মামলায় কোনাবাড়ি বেস্টুল এরিয়া থেকে কাশিমপুর থানা পুলিশ তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে এর আগে কাশিমপুর থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে প্রাথমিক তথ্য যাচাইয়ের পরে আদালতে প্রেরণ করা হয়। এ বিষয়ে নিশ্চিত করেছে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান।